গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। আমরা দেখেছি সোমবার থেকে কিন্তু উত্তেজিত পরিস্থিতি তৈরি হয় এবং গতকাল সেই উত্তেজনা কিন্তু আরোই বাড়তে থাকে। সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞার কারণে কিন্তু রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে ছাত্র যুব সমাজ। বর্তমানে কিন্তু একেবারেই অশান্ত নেপাল। আন্দোলনকারীদের রোষের মুখে পড়ে পদত্যাগ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। পদত্যাগের পরও থামেনি অশান্তি। আজ নতুন করে উত্তেজনা না ছড়ালেও থমথমে নেপালের পরিস্থিতি। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ। লুটপাট ভাঙচুর চালালে কড়া পদক্ষেপ জানালো নেপালের সেনাবাহিনী। বিক্ষোভকারীদের নেপালের ত্রিভুবন বিমানবন্দর দখলের চেষ্টা। খবর পেতেই বিমানবন্দর দখল নেপালের সেনাবাহিনীর। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত দিল্লি কাঠমান্ডু বিমান পরিষেবা। গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। সরকার পতন, সেনার শাসন নেপালে। প্রধানমন্ত্রী ওলির ইস্তফাতেও কমছে না রোষ। পদত্যাগী প্রধানমন্ত্রীর বাড়িতে ভাঙচুর আগুন। আন্দোলনকারীদের দখলে নেপালের সংসদ ভবন। নেপালের সুপ্রিম কোর্টেও হামলা বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের সামনে অসহায় পুলিশ। পশুপতিনাথ মন্দিরে লুঠের ঘটনাও কিন্তু ঘটেছে ইতিমধ্যেই। পশুপতিনাথ মন্দির বর্তমানে সেনার দখলে রয়েছে। গত সোমবার থেকে উত্তেজনা ছড়ায় এবং সেই উত্তেজনা কিন্তু গতকালও একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে এবং তারপর থেকে কিন্তু রীতিমতো প্রধানমন্ত্রী পদত্যাগ করেন কেপি শর্মা ওলি। তার পদত্যাগেও কিন্তু থামেনি অশান্তি। আজ নতুন করে উত্তেজনা না ছড়ালেও ইতিমধ্যেই কিন্তু থমথমে নেপালের পরিস্থিতি। গণবিদ্রোহের আগুন জ্বলছে নেপালে। সরকার পতন, সেনার শাসন নেপালে। বিক্ষোভকারীরা নেপালের ত্রিভুবন বিমানবন্দর দখলের চেষ্টা করেন। খবর পেতে বিমানবন্দর দখল নেপালের সেনাবাহিনীর। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত দিল্লি কাঠমান্ডু বিমান পরিষেবা। পশুপতিনাথ মন্দিরে লুট এবং ভাঙচুরের চেষ্টা চালানো হয়। পশুপতিনাথ মন্দির ইতিমধ্যেই সেনার দখলে রয়েছে। নেপালের নতুন সরকার গঠনের তৎপরতা ইতিমধ্যেই লক্ষণীয়। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি। প্রধানমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে রয়েছেন এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই জল্পনার মধ্যে রয়েছে। কিন্তু আমরা দেখেছি সোমবার থেকেই নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি। সংসদ চত্বরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় পার্লামেন্টে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ জনতা পথে নেমে আসে। তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনায় বেশ কিছু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যাও কিন্তু প্রায় 400 অধিক এবং সংখ্যাটা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর বাড়িতে। বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু পদত্যাগ করেন। ছাত্র যুব বিদ্রোহে অশান্ত নেপাল। আন্দোলনকারীদের রোষের মুখে পড়ে পদত্যাগ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। যদিও আমরা দেখেছি সোমবার রাত্রিরে কিন্তু সমাজ মাধ্যমের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েও কিন্তু এই বিক্ষোভকে কোনোভাবেই থামানো সম্ভবপর হয়নি। পদত্যাগ করতে হয়েছে এবং তারপরেও কিন্তু থামেনি অশান্তি। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতি অশান্ত। এখন কিন্তু রীতিমতো থমথমে পরিস্থিতি রয়েছে এবং পশুপতিনাথ মন্দিরে একটা ঘটনা ঘটেছে যেখানে কিন্তু রীতিমতো লুটপাটের ঘটনা। কি আপডেট রয়েছে সায়ন্তিকা? দেখো, গোটা নেপালে কিন্তু এই মুহূর্তে বিদ্রোহের আগুনে জ্বলছে এবং গতকাল আমরা দেখলাম নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার পদত্যাগের পরেও এবং তিনি এখনো পর্যন্ত আমরা যেরকমটা জানতে পারছি যে তিনি কিন্তু এই মুহূর্তে নেপালে নেই। কিন্তু তার পদত্যাগের পরেও, তার প্রধানমন্ত্রীর আসন ছাড়ার পরেও এই উত্তপ্ত নেপাল বা অগ্নিগর্ভ নেপাল এখনো পর্যন্ত কিন্তু শান্ত হয়নি। এবং সোশ্যাল মিডিয়া ব্যান করার বিরুদ্ধে যে দের যে বিপ্লব শুরু হয়েছে তার সঙ্গে কিন্তু যোগ হয়েছে দীর্ঘদিনের একটা রাজনৈতিক একটা টানাপোড়েন, দীর্ঘদিনের বিভিন্ন রকমের সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে না পাওয়া একাধিক ইস্যু কিন্তু এই মুহূর্তে নেপালের পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলছে। বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল থেকে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে এবং একটা কথা না বললেই নয়, আমরা যেমন দেখতে পাচ্ছি নেপালের ছবিটা তা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের কথাকে। একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরেও
তিনি যখন বাংলাদেশ ছাড়লেন তারপরেও কিন্তু এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই একই ছবি যেন এই মুহূর্তে নেপাল জুড়ে এবং এই মুহূর্তে নেপালের পশুপতিনাথ মন্দিরে যেরকম হামলা হয়েছে, নেপালের যে আদালত সেই আদালতে হামলা হয়েছে, নেপালের জেল থেকে কিন্তু প্রায় 150-র কাছাকাছি সাজাপ্রাপ্ত বন্দী এবং 76 জন যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে মামলা চলছিল তারা কিন্তু জেল ভেঙে পালিয়ে গিয়েছে। সাধারণ মানুষের বাড়িতে ঢুকে কিন্তু এই মুহূর্তে হামলা চালানো হচ্ছে এবং অনেক জায়গাতে অগ্নিসংযোগ করে দেওয়া হচ্ছে। প্রচুর নথিপত্র, সরকারি সম্পত্তি কিন্তু কার্যত নষ্ট করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই মুহূর্তে নেপালের আজ যেন কোনো রকমেই ভারতে না পড়ে, তাই জন্য ভারতের পক্ষ থেকে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে এবং নেপালে বসবাসকারী যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলা হয়েছে এই মুহূর্তে তারা যেন কোনো রকমেই কোনো জায়গায় ট্রাভেল না করেন, কোনোভাবেই তারা যেন কোনো জায়গায় যাওয়ার চেষ্টা না করেন এবং তারা এই মুহূর্তে যেখানে রয়েছেন সেই বাড়ি ছেড়ে যদি সম্ভবপর হয় কোনো নিরাপদ আশ্রয় চলে যাওয়ার কথা এবং খুব প্রয়োজন না পড়লে রাস্তায় না বেরোনোর কথা বলা হয়েছে। এর পাশাপাশি হেল্পলাইন নাম্বারও কিন্তু চালু করা হয়েছে যদি খুব কোনো রকম কোনো বিপদে কাঠমান্ডুতে যে ইন্ডিয়ান এম্বাসি রয়েছে সেই ইন্ডিয়ান এম্বাসিতে যোগাযোগের যে নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে এই মুহূর্তে কিন্তু কাঠমান্ডু যাওয়ার সমস্ত রকম যে বিমান সেই বিমান এয়ার ইন্ডিগো তাদের তরফে কিন্তু এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর তরফে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে নেপালের এই পরিস্থিতির জেরে কিন্তু ভারতের মধ্যে নেপাল সংলগ্ন যে সমস্ত সীমানাগুলো রয়েছে সেই সমস্ত সীমানাতে বাড়তি যে সতর্কতা সেই সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। অন্যদিকে শিলিগুড়িতে এনজেপির দিকে যে পানি ট্যাঙ্কি রয়েছে সেখানেও কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অন্যদিকে আবারও যদি নেপালের পরিস্থিতির দিকে এই মুহূর্তে নজর রাখা যায়, নেপাল জুড়ে আজকেও কিন্তু একেবারে গোটা নেপালে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বিভিন্ন জায়গায় কারফিউ চলছে। এখনো পর্যন্ত কিন্তু যে সমস্ত জায়গায় কারফিউ জারি হয়নি সেই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির আঁচ এখনো পর্যন্ত রয়েছে, বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। তাই সব মিলিয়ে নেপাল কিন্তু এখনো অগ্নিগর্ভ এবং নেপালের এই উত্তপ্ত পরিস্থিতি কে সামলাবেন, কারণ কেপি ওলির পদত্যাগের পর তার জায়গায় কে দায়িত্ব নেবেন সেই নিয়ে কিন্তু একটা আলাপ আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। আবারও বলবো একেবারে বাংলাদেশের কিন্তু পুনরাবৃত্তি, সেখানে কিন্তু শেখ হাসিনার পতনের পরে, শেখ হাসিনা সরকারের পতনের পরে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একটা দায়িত্ব নিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে এই মুহূর্তে তিনি কিন্তু কাজ করছেন। কিন্তু এই মুহূর্তে নেপালের দায়িত্ব কে নিতে চলেছেন এবং আরও একটা বিষয়, যেহেতু তোমাকে যেরকমটা বললাম যে জেল ভেঙে শয়ে শয়ে বন্দি পালিয়ে গিয়েছেন, এটা কিন্তু পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দিতে পারে, সেই দিকটাতেও কিন্তু খেয়াল রাখতেই হচ্ছে পুলিশের তরফ থেকে। নেপালের যারা এই মুহূর্তে রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তারাও কিন্তু সেই দিকটা দেখছেন। সব মিলিয়ে আজ এখনো পর্যন্ত নেপাল উত্তপ্ত থাকবে এবং নিশ্চয়ই আমরাও আমাদের দর্শকদের জন্য উত্তপ্ত নেপালের এই পরিস্থিতি সেই খবর পৌঁছে দেওয়ার অবশ্যই আমরা চেষ্টা করব। আরও একটা বিষয় যেটা না বললেই নয়, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম একেবারেই এই কলকাতাতে যারা যৌনকর্মী রয়েছেন তারা যেখানে থাকেন, যৌনকর্মীদের মধ্যে অনেকেই কিন্তু নেপালের বাসিন্দা, তারা নেপাল থেকে কলকাতায় কিন্তু এসেছেন বা যে কোনো রকমের উপায় তারা কিন্তু এই মুহূর্তে তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে, এই তাদের পরিচয় হয়ে দাঁড়িয়েছে এই যৌনকর্মী হিসাবে। তারাও কিন্তু এই মুহূর্তে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন, কারণ এই সময়টায় অনেকেই তারা কিন্তু বাড়ি যান, অর্থাৎ পুজোর এই আবহটায় অনেকে তারা বাড়ি যান এবং সবথেকে বড় কথা তারা এতটা দূরে থাকলেও তাদের বাড়ি ছেড়ে তারা কিন্তু বাড়িতে টাকা পাঠান। অনেকেরই কিন্তু বাড়ির সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ রয়েছে, সেই যোগাযোগ তারা কিন্তু করতে পারছেন না কোনো রকমেই এবং চাইলেও তারা এখন এই মুহূর্তে দেশে ফিরতে পারবেন না। তবে যৌনকর্মীদের যে সংগঠন দুর্বার রয়েছে, আমরা যৌনকর্মীদের সন্তানদের সহায়তার জন্য আমরা পদাতিক নামে একটি সংগঠন রয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু প্রত্যেককে আশ্বস্ত করা হচ্ছে যে তাদের দিক থেকে সমস্ত রকম সহায়তা কিন্তু দেওয়া হবে এই সমস্ত যৌনকর্মীদের এবং আগামীতে তাদের পরিবারও যেন ঠিকঠাকভাবে থাকে। পরিস্থিতি শান্ত হলে নিশ্চয়ই তারা আবার যোগাযোগ করতে পারবেন, এইরকম সমস্ত আশ্বাস কিন্তু দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নেপাল কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত এবং এভারেস্টের দেশ কার্যত অগ্নিগর্ভ, এভারেস্টের দেশ কার্যত জ্বলছে, সেই ছবি কিন্তু গতকাল দিনভর আমরা দেখিয়েছি, আজকেও কিন্তু আমরা আমাদের দর্শকদের জন্য সেই খবর প্রত্যেকটা মুহূর্তের আপডেট কিন্তু আমরা পৌঁছে দিতে থাকবো। মৌসুমী, একেবারেই তাই শান্তিকা, অবশ্যই আমাদের নজর থাকবে এই খবরের দিকে এবং রীতিমতো
সত্যিকারেই গণ অভ্যুত্থান, এবং সে কারণেই যে আগুন জ্বলছিল সোমবার থেকে, সেই আগুন কিন্তু এখনো থামেনি। ছাত্র যুব বিদ্রোহে অশান্ত নেপাল, স্বভাবতই যারা নেপালবাসী এদেশের রয়েছেন তারাও যেরকম চিন্তায় রয়েছেন, এবং এদেশের বহু মানুষ নেপালে রয়েছেন, তারা সকলেই কিন্তু উৎকণ্ঠায় প্রহর গুনছেন তারা কিভাবে থাকবেন সেখানে, তারা কি অবস্থায় রয়েছেন, সেই সবটা বিষয় নিয়ে কিন্তু রীতিমতো একটা চিন্তার ভাঁজ কপালে রয়েছে। কারণ ছাত্র যুব বিদ্রোহে অশান্ত নেপাল, গত সোমবার থেকে কিন্তু সেই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। যদিও বলা হচ্ছে শুধুমাত্র সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞার কারণটা একটা উপলক্ষ্য মাত্র, এর পেছনে কিন্তু একটা দীর্ঘদিন ধরে একটা বঞ্চনা, একটা আর্থিক বৈষম্য বিষয়গুলো কিন্তু ছিল ক্ষোভের কারণ হিসেবে। এই মুহূর্তে আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, দেখুন, নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, এবং জেনজির যে গণবিপ্লব তার মধ্যে দিয়ে রাজতন্ত্র কি আবারও ফিরবে, এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন এটি। হ্যাঁ, দেখুন, যে রাজতন্ত্র তো অ্যাবলিশন হয়েছে এবং 2008 সালে আইনও পাশ হয়েছে। নেপালকে প্রজাতান্ত্রিক সরকার হিসেবে নেপাল স্বীকৃতি পেয়েছে, সংবিধান রয়েছে। এবং রাজা চেষ্টা করেছিল, জ্ঞানেন্দ্র, তিনি লাস্ট রাজা, তিনি চেষ্টা করেছিলেন যে ফিরে আসা, তার পক্ষের রাজতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটা বিরাট আন্দোলন আমরা দেখেছিলাম, কিন্তু সেটা বিশেষ দানা বাঁধেনি। মানুষ নেপালের রাজতন্ত্র দেখেছে 239 বছর, সাধারণ মানুষের অবস্থার খুব যে পরিবর্তন ঘটেছে তা কিন্তু হয়নি। এবং এই 15-16 বছরের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এসেছে সেখানেও খুব একটা সুবিধা মানুষ পায়নি। তার ফলে মানুষ, কিন্তু গণতন্ত্রের একটাই সুবিধা যে সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকে, রাজতন্ত্রের রাজার ইচ্ছের উপরই নির্ভর করে। সুতরাং এখন যে অবস্থা হয়েছে তাতে তারা রাজতন্ত্র তো ফিরতে চাইবে বলে মনে হয় না, এবং গণতন্ত্রেরও পরিবর্তন ওরা চাইবে। এখন নেপালের যে সংসদের যে অবস্থা তাতে তো কোনো পার্টির এটা নেই, মেজরিটি নেই। কোয়ালিশন গভর্নমেন্ট চলছিল, ইউনিফাইড কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট লেনিনিস্টদের সঙ্গে নেপালি কংগ্রেস, আরো 2-4টি ছোট ছোট পার্টি ছিল। এখন নেপাল কংগ্রেস, তাদের একটা অনেক দিনের অ্যাকসেপ্টেন্স আছে, তাদের সংখ্যাও বেশি, তাহলে অনেকটাই পিছিয়ে আছে মেজরিটি মার্কস থেকে। তার ফলে এখন কি হবে বোঝা খুব মুশকিল। যে ধরনের মব ক্রেসি যেটাকে বলা হচ্ছে, যেভাবে নেপালের রাস্তা দখল করেছে, তারা সরকারি যাবতীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, সংসদ, সুপ্রিম কোর্ট, কোনোটাই বাদ দেয়নি। তার ফলে এই মব ক্রেসি থেকে দেশকে রক্ষা করাটা এখন বড় চ্যালেঞ্জের। সেটা সাধারণ প্রশাসনকে দিয়ে হবে না, আর্মি বেশ কিছুদিন নেপালের পথে ঘাটে থাকতে হবে, নিয়ন্ত্রণ তাদের করতে হবে। আর্মির নেতাদের মধ্যে, আর্মির যারা প্রধান তাদের মধ্যে যে খুব একটা অ্যাম্বিশাস কারোর কথা শোনা যায়নি। তাহলেই হয় কি যে বোঝা যায় আর্মি শাসনটা হবে কিনা, যেহেতু সেখানে সেরকম কোনো আর্মি প্রশাসনকে আমরা খুঁজে পাইনি। তারপরে এই মুহূর্তে আমাদের কোন ধারণা নেই যে সেখানে একটা আর্মি শাসন বড় শাসন আসতে পারে। তবে হ্যাঁ, তারা নিয়ন্ত্রণ করবে, এবং তারা যেটা একমাত্র সলিউশন সেটা হচ্ছে যে আবার নির্বাচন করা। এখন যারা ইয়ং জেনারেশন, যারা রাজাগোপাল বাবু, আমরা যদি আগের বছরের ইতিহাস দেখি, বাংলাদেশের যে ঘটনা, সেখানে এখনো পর্যন্ত নির্বাচন সম্ভবপর হয়নি, এবং সেখানে কিন্তু অশান্তি ধিকি ধিকি আগুন জ্বলছেই। এবং তারপরে নেপালের এই পরিস্থিতি, যেটা বারবার করে বলা হচ্ছে যে একই রকম পরিস্থিতি কিন্তু এখানেও দেখা যাচ্ছে, খুব সহজেই কি এই সমাধানের সূত্রটা বেরোতে পারে? না, দেখুন, যেটা বাংলাদেশে ঘটেছে একটু ভিন্ন। সেখানে ছাত্ররা হয়তো, মানে ইস্যুটা এক, দুর্নীতি। শ্রীলঙ্কাও একই কেস। ইস্যুটার মধ্যে তিনটা দেশি ইস্যুতে একটা জায়গায় একটা যে হোমোজিনিটি আছে, সেটা হচ্ছে যে আপনার দুর্নীতি। কিন্তু দুর্নীতির বাইরে প্রত্যেকের প্রেক্ষাপটটা আলাদা। বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করলো দুর্নীতির বিরুদ্ধে, সরকারের ঔদ্ধত্যের বিরুদ্ধে, কিন্তু আন্দোলনটা নিয়ে চলে গেল মৌলবাদীরা, এবং তাদের বিদেশি মদত ছিল, ISI এর সাপোর্ট ছিল, অন্য অনেকের সমর্থন ছিল। এখনো পর্যন্ত যে দেখা যাচ্ছে নেপালে, সেখানে খুব একটা যে বিদেশি সমর্থন আছে, সেখানে তো কোনো মৌলবাদ সেভাবে নেই যে তারা মৌলবাদীরা দেশ চালাবে, সেরকম কিছু নেই। রাজাও ফিরে আসার সম্ভাবনাটা কম, কেন রাজা কেউ দেখেছে। এবং একটা সময় কালকে গুজব উঠছিল যে রাজার নাতি বুঝি, যে রাজা জ্ঞানেন্দ্রের নাতি দীপ্ত, এরকম কিছু নাম, দীপ্ত বা কিছু,
সে বুঝি ইয়ংদের পরিচালনা করছে, কিন্তু দেখা গেল না সেটা মিথ্যে। ইয়ং জেনারেশন বলছে যে রাজ পরিবারের কারোকেই তারা নেবে না। এই জায়গায় দাঁড়িয়ে অস্থিরতার, প্রত্যেকটা অস্থিরতার ভিন্নতা। নেপাল পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল, সুতরাং যা ওদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের 60% ভারত থেকে যায়। এখন যে গভর্নমেন্ট ছিল সে চীনপন্থী, সুতরাং চীনের সঙ্গে তো অবস্থা খারাপ হবে যে ভারত থেকে জিনিসপত্র না গেলে চীন থেকে আসবে, সেরকম সম্ভাবনাটাও নেই। নেপালের এই যে অবস্থা, তাতে যে ভারতের উপর বিরাট চাপ পড়বে তা কিন্তু নয়, যে সেখানে বিরাট সংখ্যক মানুষ ঢুকে পড়বে তা কিন্তু সেরকম নয়। নেপালের সঙ্গে যে আমাদের যে চুক্তি আছে, নেপালি মানুষ আসতে পারে তাদের পরিচয়পত্র নিয়ে, সেটা তো আমাদের সঙ্গে নেপালের চুক্তি তো আছে, 1950-এর চুক্তি আছে। সুতরাং কিছু মানুষ হয়তো আসবে, কিন্তু বাংলাদেশে যেটা ভয় আতঙ্কবাদীরাও চলে আসছিল নেপাল থেকে, সেই ভয়টা নেই। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, এবং যে বিষয়টা বারবার করে উঠে আসছে যে একেবারে একটা বৈষম্য, আর্থিক দুর্নীতি, নানান বিষয়ে কিন্তু দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত ছিল, এবং তারপর সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা, সব মিলিয়ে কিন্তু অশান্তির আজ ক্রমশই বাড়তে শুরু করে এবং একেবারেই অশান্ত হয়ে ওঠে নেপাল। ক্ষিপ্ত জনতা কিন্তু রীতিমতো পথে নেমে পড়ে অগ্নিসংযোগের ঘটনা, এবং ইতিমধ্যেই যে বিষয়টি সামনে আসছে, পশুপতিনাথ মন্দিরে লুট ভাঙচুর চেষ্টা, পশুপতিনাথ মন্দিরের সেনার দখলে চলে আসে। নেপালে নতুন সরকার গঠনের তৎপরতা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার পি.কে. সান্যাল। ব্রিগেডিয়ার সান্যাল, আপনাকে স্বাগত জানাই। যে বিষয়টি ইতিমধ্যেই সবচাইতে গুরুত্বপূর্ণ হিসেবে সামনে আসছে, ইতিমধ্যেই কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই বিষয়টা নিয়ে একটা জল্পনা চলে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে রাজতন্ত্র কি ফিরবে এই প্রশ্নটাও কিন্তু সকলের মনেই দানা বাঁধছে। কি বলবেন বিষয়টি নিয়ে? না, নেপালে যে একটা যে অবস্থা ছিল গত দুদিনে, আজকে অনেকটা শান্ত হয়ে গিয়েছে। এখন দোকানপাট খুলে গিয়েছে কাঠমান্ডুতে, লোকেরা সাধারণভাবে যাতায়াত করছে। এখন ডিসিশন হচ্ছে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করবে ইলেকশন হওয়ার পর্যন্ত, সেখানে কে হবে। অনেক প্লেয়াররা আছে, এর মধ্যে একটা নতুন প্লেয়ার হচ্ছে কাঠমান্ডুর মেয়র। ও নাকি চায়নার বিশেষ বন্ধু, আর সেরকম লোক যদি একটা ইন্টারিম প্রাইম মিনিস্টার হয় নেপালের, ইন্ডিয়ার হয়তো অনেকটা অসুবিধে বেড়ে যেতে পারে। নেপাল আর্মি যে চিফ, ও হচ্ছে ইন্ডিয়ান আর্মির অনারি চিফ। তো ওর সম্পর্ক, নেপাল আর্মির সম্পর্ক ইন্ডিয়ান আর্মির সাথে যথেষ্ট আছে। এখন নেপাল আর্মি কিরকম ভাবে কেয়ারটেকার প্রাইম মিনিস্টারের কথা শুনবে সেটা আমাদের দেখতে হবে, কিন্তু আপাতত সিচুয়েশনটা এখন কন্ট্রোলে এসছে। বেশিরভাগ শহরে আর্মি অলরেডি ডিপ্লয় হয়ে গেছে, লোকেরা এখন আস্তে আস্তে যাতায়াত করতে আরম্ভ করে দিয়েছে। তো সিচুয়েশনটা এখন ফ্লুইড আছে। যেমন ওলির যে আগেকার যে প্রাইম মিনিস্টার যে রিজাইন করেছে, ওর অনেক সাপোর্টার্স আছে যারা চীনকে খুব বড় মনে করে। এখন এরা যদি কেয়ারটেকার গভর্নমেন্টে আসে আর দেশটার নেতৃত্ব নেয়, তাহলে ইন্ডিয়ার হয়তো অসুবিধে হতে পারে। তো ইন্ডিয়াও এখন বলে ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যাটিটিউড নিয়েছে, দেখতে যে পরিস্থিতিটা কিরকম ভাবে মানে প্রগ্রেস করছে আর কি কি হতে পারে। এই জন্য ইন্ডিয়া যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। আমাদের এই প্রেজেন্ট গভর্নমেন্ট আমাদের যে সাধারণ এই আশেপাশে দেশে কি হচ্ছে না হচ্ছে এর উপরে অনেকটা এরা সার্ভেলেন্স আর দেখাশোনা করছে, যার জন্য আমরা এখন দেখছি বাংলাদেশও ইন্ডিয়া বিরুদ্ধে চেঁচামেচি করা অনেকটা কমিয়ে দিয়েছে। তো এখন আমাদের দেখতে হবে সিচুয়েশনটা কিরকম ভাবে প্রগ্রেস করে, আর ইন্টারিম প্রাইম মিনিস্টার কে হয় আর তার ঝোঁক কোন দিকে, এটা আমাদের দেখতে হবে। ইয়েস।
একেবারে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যালের সঙ্গে, এবং যে বিষয়টা বারবার করেই উঠে আসছে যে রাজতন্ত্র ফিরবে নাকি প্রধানমন্ত্রী কে হচ্ছেন, এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা রয়েছে। এবং গতকালই কিন্তু প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেন। শুধুমাত্র পদত্যাগই করেন না, তিনি কিন্তু তাকে দেখা গেছে যে হেলিকপ্টারে করে কিন্তু তিনি রওনা দিয়েছেন, কিন্তু ঠিক কোথায় তিনি গা ঢাকা দিয়েছেন ইতিমধ্যে কিন্তু জানা সম্ভবপর হয়নি। কিন্তু ইতিমধ্যেই পরিস্থিতি নেপালের একেবারে থমথমে রয়েছে। নতুন করে আজ উত্তেজনা না ছড়ালেও থমথমে রয়েছে নেপালের পরিস্থিতি। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ, লুটপাট ভাঙচুর চালালে কড়া পদক্ষেপ জানালো নেপালের সেনাবাহিনী।